রাস্তায় ওই দোকানটা করার জন্য আমাকে প্রচুর এদিক ওদিক দৌড়তে হয়েছে, লড়াই করতে হয়েছে। আমি জায়গা প্রথমে আমাকে কেউ দিতে চায়নি। স্বপ্ন, সংগ্রাম আর আত্মবিশ্বাসে ভরা আজকের দিদিরা সব পারে। তারা যেমন সংসার সামলাতে পারে, তেমন সংসারের বাইরেও সমান দাপটে কাজ করতে পারে। আজ এমনই চারজন দিদির ঘরে বাইরের এগিয়ে চলার গল্প শুনো। ঠাকুরকে সুন্দর করে তোলো তুমি। হ্যাঁ, এটাই তোমার ব্যবসা? এটাই আমার ব্যবসা। তা সংসার করতে করতে ব্যবসা কি করে ঢুকে গেলে? যেহেতু এটা আমার একটা অভিজ্ঞতা ছিল বাপের বাড়ি থেকেই, যে বাবার হাতেই শেখা জিনিসটা। সুতরাং আর বিয়ে হয়েছে ওরম বাড়িতে, ওই বাড়িতেই সবাই বিয়ে হয়েছে। ঠাকুর বানায়। হ্যাঁ, সবাই ঠাকুর বানায়। এক বছর দেখলাম যে আমার বড় ভাসুর খুব সুন্দর চোখ মুখ আঁকতে পারে। তার থেকে আরেকটুখানি এক্সপিরিয়েন্স নিলাম, অভিজ্ঞতা নিলাম যে এটা যদি আমি করতে পারি তা আমি নিজে থেকে কিছু কেন ব্যবসা করতে পারবো না। তারপরে বাইরে থেকে ঠাকুর এনে, গণেশ, তারপরে লক্ষ্মী গণেশ, তারপরে প্রদীপ এনে এগুলো আমি বাড়িতে এনে পাইকারি রং করে চোখ মুখ এঁকে পাইকারি বাড়ি থেকেই ব্যবসাটা শুরু করলাম। সারা বছর নিশ্চয়ই নানান সারা বছর আমাদের 12 মাসেই 13 পার্বণ আছে ঠাকুরের। হ্যাঁ দিদি। তো সংসারে কে কে আছেন সোনালি? তুমি বলছো জয়েন্ট ফ্যামিলি, প্রচুর তাহলে মানুষজন আছেন পরিবারে। আমার শাশুড়ি মা আছেন, আমার বড় ভাসুর, বড় যা, মেজো ভাসুর, আমার বর, আমার 2 ছেলে। অনেকে মিলে আছো? হ্যাঁ, সব একসাথে। সংসারও সামলাতে হচ্ছে? সংসারও সামলাতে হচ্ছে, ব্যবসাও করছি, ঘরের দিকেও সামলাতে দেখছি দিদি। কাজের সময় কখন বার করা, সংসার কিভাবে সামলাও? যখন আমার বড় যা একদিকে সংসারটা দেখছে তখন আমাকে এদিকে কাজে ইনভলভ হতে হচ্ছে। যখন আমি আবার উনি যখন কাজের দিকে ইনভলভ হয় তখন আমি আবার সংসারের দিকে দেখি। একদিনে তুমি কটা ঠাকুর পারো রং করতে? রং করতে বলে দিদি আমি ম্যাক্সিমাম টাইমে চোখ আঁকা আমার কাজ। ও, চোখের ডিপার্টমেন্টটা তোমার? চোখের আঁকাটাই আমার ডিপার্টমেন্টে বেশি। চক্ষুদান করো তুমি? হ্যাঁ দিদি। বাহ, চোখ আঁকা তো খুব কঠিন। ওটা ছোটবেলা থেকেই হয়ে এসছে। ঠাকুর কিনতে গেলে তো সবার আগে চোখ দেখা হয়। চোখটা দেখবে দিদি। হ্যাঁ দিদি। এই অর্থ উপার্জন করে সংসারের পেছনে, সংসারের পাশে কতটা দাঁড়াতে পেরেছো? অনেকটাই দাঁড়াতে পেরেছি, প্লাস নিজের শখ পূরণ করতে পেরেছি, লোকের কাছে হাত পাততে হয় না। এটা আমার বিশাল কাছে একটা অ্যাচিভ দিদি। তো বরের থেকে চাও না টাকা? চাই না এমন না, চাইতে হয়, না দিলে দেবে না তো, নালে না চাইলে দেবে না। একদম নিজেরটা জমাবে আর বয়ের থেকে খরচা করবো। খুব ভালো থেকো সোনালি, সুন্দর করে সংসার করছো, ছেলে মেয়েকে মানুষ করছো, প্লাস নিজের কাজ করছো, পরিবারের সাথে হাত মিলিয়েছো, এভাবে এগিয়ে যাও জীবনে। ধন্যবাদ দিদি। এবার খেলা চলবে। 12 বছর হয়ে গেল এই প্রফেশনে, কিভাবে আসলে? কিভাবে ইচ্ছে ছিল ছোটবেলা থেকে পুলিশ হবো? না, সেরকম কোনো ইচ্ছা ছিল না যে পুলিশেই চাকরি করব। আজকে 12 বছর এই চাকরিটা করছি। মাধ্যমিকের গণ্ডিটা পেরিয়ে 11-এ যখন ভর্তি হলাম তখন ওখানে স্কুলে একজন ম্যামের চোখে আমি পড়লাম। তো এই ম্যাম আমাকে বললো, তোমার নামে রিপোর্ট আছে, তুমি টিফিন পিরিয়ডের পরে পাঁচিল টপকে পালিয়ে যাও। আর টিফিন পিরিয়ডে সাইকেলটা পাঁচিলের বাইরে আমি রেখে আসতাম। আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে মাকে সুতো বাকি দিতে হবে, মা টান দিবে। মানে এটা আমার টার্গেট ছিল। এটা তো আর বলা যায় না যে আমি এই কারণে বাড়ি যাচ্ছি। তো আমাকে বললো, তুমি যখন পাঁচিল টপকাচ্ছ তাহলে এরকম টপকানোর মতোই কিছু কাজ করো, এনসিসিতে ভর্তি হও। তখন ম্যাডামের কথা মতো আমি এনসিসি করতে করতে আমি মোটামুটি সব রাউন্ড কভার করে, একদম যে রাউন্ডটা দিল্লিতে এনসিসি যায় 26 জানুয়ারি যেটা হয় প্যারেড, আমি সেখানে সিলেক্ট হই। সেখানে যাওয়ার পরে আমার খুব দুঃখ হয়েছিল যে আমি 26 জানুয়ারি প্যারেডে অংশগ্রহণ করতে পারিনি। তো ম্যাডাম আমাকে বলছে, কাঁদছিস কেন? কাদার মতো কিছু নেই, এর থেকে ভালো জায়গায় তুই সিলেকশন পেয়েছিস, যেখানে কেউ পায় না। আমি তখন ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আমি কোথায় সিলেকশন পেয়েছি? উনি বললো, আর্মিদের যে হেলিকপ্টারগুলো হয় সেই হেলিকপ্টারে তুই সম্পূর্ণ মিলিটারিদের ড্রেস পরে ওই হেলিকপ্টার থেকে তোকে প্র্যাকটিস করানো হবে। ওখান থেকে নেমে তোরা আমাদের যে প্রধানমন্ত্রী থাকবে, তখনকার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং আমাদের, তো ওখানে গিয়ে তোরা পুরো যুদ্ধের যে বিষয়টা তোদের শেখানো হবে সেইটা তোদের পার্ট। ওগুলো সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করার পর যখন আমি দিল্লি থেকে আমি বাড়ি ফিরলাম, আমার দুঃসম্পর্কের এক মামা এসে বলল যে এরকম ফর্ম ফিল আপ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম বেরিয়েছে, তুই ফিল আপ করবি। আমি বললাম, আমি চাকরি বাকরি করবো না, বলে কলেজ চলে গেছি। কলেজে যাওয়ার পর বন্ধুরা ধরেছে, এই ফর্ম ফিল আপ করবি চ। এই সময় আমরা যে কজন ওখানে ফর্ম ফিল আপ করতে গেছিলাম তার মধ্যে শুধুমাত্র আমি একমাত্র যে সিলেকশন হয়েছি। বাহ, ভেরি গুড। তনুশ্রী, এইভাবেই নিজের কর্তব্য, নিজের সংসার সব সুন্দর করে চালিয়ে যাও। মালা, এবার তোমার সাথে কথা বলবো। তুমি বললে যে তোমার জীবনে অনেক তুমি কষ্ট, অনেক বাধা পেরিয়ে তুমি এসছো লাইফে। হ্যাঁ, কি হয়েছিল? আসলে একটা মেয়ের স্বামী কাজ করা না, সেটা যে তার কত বড় দুঃখ। মা বাবা, আমি নিম্নবর্তী মানে মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছিল।
সমস্ত কিছু দিয়েছিল, কিন্তু ছেলে মিথ্যে কথা বলে বিয়ে করেছে, ছেলে বেকার, কোনো কাজ করতো না। তো শ্বশুরবাড়ি থেকে নানান রকম খাওয়া কষ্ট থেকে শুরু করে সমস্ত কিছু টানা আমাকে সহ্য করতে হয়েছে। আশ্রমের কথা মাথায় আসলো কিভাবে? আসলে একা মানুষ, আর সারা ওই জীবন 2.5 কাঠা জমিটা নিয়ে ওটাই স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ, ওইটাই স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা যে ওখানে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম করব, নাহলে আমিও বা বাঁচবো কি নিয়ে। এখন তোমার 8টা বৃদ্ধাশ্রম হ্যাঁ। হচ্ছে। তুমি যখন প্রথমে ওই 2.5 কাঠায় শুরু করেছিলে কজন এসে থেকে? তখন আমার 10 জন 12 জন এরম ছিল, তার মধ্যে অর্ধেক জনই টাকা দিতে পারতো না, কারণ কেউ ছিল না। তো তাদের তুমি কি করে চালাতে? তাহলে তোমার টাকা ওই যে আমি দোকান, যে আমার হোম ডেলিভারি ছিল, ওই থেকে তাদেরও চলতো, আমারও চলতো। কতজন আবাসিক আছে? 300 জন আবাসিক আছে, তার মধ্যে 100 জন হচ্ছে আমার চ্যারিটেবল। এই এত বড় একটা জিনিস চালাচ্ছ কি করে ওইটুকু টাকা? মানে তুমি এইবার বলছো যারা 2000 1000 করে না, দেয়? যারা পেনশন পাচ্ছে, যারা পেনশন ভুক্ত আছে, ধরুন যারা 20,000 25,000 পেনশন পায়, তারা কেউ হয়তো 10,000, কেউ 15,000 এরকম করে সেটা দেয়। একটা বড় amount হ্যাঁ, তুমি বড় পাও। অ্যামাউন্ট একটা দেয়। তারা তাদের রুমটা একটু লাক্সারিয়াস করা আছে, এসি ফেসি করা আছে, ওইগুলো, ওই ফান্ডগুলো দিয়ে এই মায়েদের আমার চলে যায়। খুব ভালো থেকো মালা, আমার অনেক শুভেচ্ছা রইলো। হ্যাঁ, সমাজে মালা সেনের মতো মানুষকে দরকার। খুব ভালো থেকো। অন্তরীপা, রান্না করতে ভালোবাসো, খাওয়াতে ভালোবাসো। ফুড কার্টে কি কি পাওয়া যায়? যে ফুড কার্ট প্রথম শুরু করেছিলাম মোমো দিয়ে। মোমো কয়েক মাস চলছিল, তারপর এখন ফ্রাই আইটেম, বিভিন্ন ধরনের ফিশ এবং চিকেনের ফ্রাই আইটেম রয়েছে, চাইনিজ আইটেম স্টার্ট হয়েছে, প্লাস এখন প্ল্যানিং চলছে যে সকালবেলা ব্রেকফাস্ট আইটেমটাও চালু করার। ফুড কার্ট মানে আজকাল যেরকম আমরা দেখতে পাই রাস্তায়, যেটা গাড়ির মধ্যে হ্যাঁ থাকে। দিদি, মানে গাড়িটা ওরকম ভাবে চাকা দেওয়া নয়, কিন্তু আচ্ছা। ওটা মানে একটা জায়গায় স্থির। কিন্তু আমি ওই রাস্তায় ওই দোকানটা করার জন্য আমাকে প্রচুর এদিক ওদিক দৌড়তে হয়েছে, লড়াই করতে হয়েছে। আমি জায়গা প্রথমে আমাকে কেউ দিতে চায়নি। আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম বিজনেস করতে, আর বিজনেস করার জন্য আমাকে কেউ সাহায্য করেনি। অনেক জায়গায় দৌড়েছি, অনেক লোকেশন খুঁজেছি, অনেক জায়গা ঘুরতে হয়েছে, অনেকের দ্বারস্থ হয়েছি একটা জায়গা পাওয়ার জন্য। কারণ আমি যখন ভেবেছিলাম যে একটা প্রথমে দোকান নেব, সেখানে দোকানের ভাড়া এবং দোকানের অনেক খরচা দিদি। তারপর একজনের মানে এক বন্ধুর সাহায্যে আমি এই জায়গাটা পাই। এই জায়গাটা পাওয়ার জন্য অনেকটা লড়াই করতে হয়েছে, 1 বছর ধরে চেষ্টা করেছি, অবশেষে সেই জায়গাটা আমি খুঁজে পেয়েছি। জায়গা মানে দোকান? মানে জায়গা মানে দিদি একটা জায়গায় যে আমি ফুড কার্টটা করবো, সেই জায়গাটা আমাকে কেউ দিচ্ছিল না। প্রথম থেকে এখনো পর্যন্ত জার্নিটাতে আমার হাজবেন্ড প্রচন্ড সাপোর্ট দিয়েছে। প্রথম দিন যখন আমি দোকানটা করি, তখন আমার 7 প্লেট মোমো বিক্রি হয়নি, কারণ কেউ জানতো না যে আমি একটা দোকান, বা ওইখানে লোকালিটির নতুন দোকান কে খাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রচুর মানুষের পরিচিতি পেয়েছি। কিছু নাম দিয়েছো? হ্যাঁ দিদি, ড্রেঞ্চ ক্যাফে। তুমি প্যাশনেট তোমার কাজ নিয়ে, নিশ্চয়ই তুমি আরো শাইন করবে তোমার বিজনেসে। একদম। অল দ্য বেস্ট অন্তরীপা। তুমি আশীর্বাদ করো যেন আমি এই ছোট দোকান থেকে আরো বড় দোকান, রেস্টুরেন্ট করার স্বপ্নটা পূরণ করতে পারি। একদম অন্তরীপা, নিশ্চয়ই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।